আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কিছুদিন পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিয়েছিল না, 1 2 3 4 তারেক জিয়ার আর টিনের চালে কাওয়া তারেক জিয়া স্লোগান দিয়েছিল না। এখানে ছাত্র শিবিরের দুইটা নেতা ছিল, একটা ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের এবং মুসাদ্দেক। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে শিবির, এই ধরনের বাজে স্লোগান, অশোভনীয় স্লোগান, এগুলোর আবিষ্কারক এবি জুবায়ের এবং মুসাদ্দেক। তারা দুজন সহ ছাত্র শিবিরের সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে ভিপি শিবিরের সাদিক কায়ুম, এরা একটা প্রতিনিধি দল তারেক রহমানের সাথে তাদের যে পল্টনের দলীয় কার্যালয় সেখানে গিয়ে সাক্ষাৎ করেছে, কিন্তু ছাত্র দলকে তারেক রহমান সাক্ষাৎ দেন নাই। ব্যাপক কষ্টের বিষয়। ছাত্র দলের চেতনা দণ্ড কি হারিয়ে গেল? তাদের ভাইয়া দেশে ফিরে আসলো, অথচ ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে অফিসিয়ালি কোনো সাক্ষাৎ হলো না, কোনো আড্ডা হলো না। এটা তো আসলে হয় না। জাতীয়তাবাদী রাজনীতির চেতনা কি এতটাই দুর্বল? ছাত্র দলকে বাইরে গেটের সামনে রেখে তারেক রহমান শিবিরের সাথে বৈঠক করেন। এইটা নিয়ে বিএনপির ছাত্র দলের মধ্যে ব্যাপক হানাহানি শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ফাটিয়ে ফেলতেছে, বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও লিখতেছে এভাবে আর কথা বলা ঠিক না। যারা আপনাকে নিয়ে স্লোগান দিল বাজে বাজে ভাষায়, তাদের সাথে বৈঠক করছেন, আর আপনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাইরে বসে বসে মশা মারতেছে। শীতের সময় ছাত্র দল ব্যাপক ক্ষুব্ধ, তারেক রহমান শিবিরের সাথে সাক্ষাৎ করেছে। এইখানে ছাত্র দল কিন্তু একটা যৌক্তিক কথা বলেছে, তাদের নীতিগত জায়গা থেকে এটা বলতে পারে, কারণ তারেক রহমান কেন শিবিরের সাথে মিটিং করবেন? ছাত্র দলের গর্ধবদেরকে আমি বলি কি, তারেক রহমান জামাতের আমিরের সাথে মিটিং করেছে, তাদের সম্পর্ক 54-55 বছরের, তো শিবিরের সাথে মিটিং করবে না? এটা হয়? বিএনপি হচ্ছে গিয়া জামাতের বউ কিংবা স্বামী, ছাত্র শিবির হচ্ছে গিয়া বিএনপির ছেলে কিংবা মেয়ে, তো তাদের সাথে তো আগে সাক্ষাৎ করবে। সেই জন্য তারেক রহমান তার পুত্র কিংবা কন্যার সাথে আগে সাক্ষাৎ করেছে, এরপর তোমরা হচ্ছে গিয়া সৎ পুত্র কিংবা সৎ কন্যা তোমাদের সাথে পরবর্তীতে সাক্ষাৎ করবে। সো হতাশ হবার কিছু নেই। জাতীয়তাবাদী চেতনা এত সহজেই হারিয়ে ফেললে চলবে না। ছাত্র দল, তোমাদেরকে আগায় যাইতে হবে, তোমাদেরকে মক করতে হবে, তোমাদেরকে ধানমন্ডি 32 ভাঙতে হবে, তোমাদেরকে টুঙ্গিবার ভাঙতে হবে। কি ব্যাপার, তোমরা এখনই হতাশ হয়ে গেলে হবে? মাত্র তো শুরু। চাইছে লাগাতার আন্দোলন চলুক হাদির হত্যার বিচারের দাবিতে, এবং এমন একটা আশঙ্কা বজায় থাকুক যে সরকার আসলে যথেষ্ট সিনসিয়ার নয়, যথেষ্ট আগ্রহী নয় হাদি হত্যার বিচারে। কাজেই রাজপথ দখলে রাখতে হবে। তরুণদের মধ্যে একটি অংশকে সেই উদ্বেগে, সেই উৎকণ্ঠায় রাজপথে রাখতে চাইছে তার মানে সরকার, এবং সেই সমাবেশকে, সেই অবরোধকে একটা বিরাট আকার দিয়ে, এই ক্ষোভকে বাড়তে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনকে অনিশ্চিত দিকে নিতে চাইছে। সেই বিষয়ে আগ্রহী রাজনৈতিক আগামী 30 কার্য দিবসের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন শুরু করবে বলেও জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদির সহকর্মী আব্দুল্লাহ আল জাবের দুপুর 2:30টার দিকে এই ঘোষণা দেন, এবং জুম্মার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে বেরিয়ে এসে শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। মানে এই অবস্থান কর্মসূচি কি রাতভর চলবে কিনা সেটা এখনো বোঝা না গেলেও অবস্থান কর্মসূচি বা আন্দোলন যে রাজপথে তারা হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত চালিয়ে যাবেন, সেটা কিন্তু ইনকিলাব মঞ্চ কদিন আগেই যখন ওসমান হাদির মৃত্যুর পর তারা রাজপথে নেমে এসেছিলেন তখন থেকেই পরিষ্কার করেছেন। তারা শহীদি শপথ নিয়ে ওসমান হাদির বড় ভাই, ওসমান হাদির রাজনৈতিক সহকর্মীরা এ শপথ নিয়েছিলেন যে কিছুতেই হাদি হত্যাকারীদের গ্রেফতারের আগে, বিচার কার্য শুরু হওয়ার আগে তারা রাজপথ ছেড়ে যাবেন না, কারণ তাদের সন্দেহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেও। হাদির বড় ভাই শরীফ বিন ওমর হাদি এই অবরোধ সমাবেশ থেকেই সন্দেহ প্রকাশ করে বলেছিলেন যে ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে। ওসমান হাদি একথা বলে গিয়েছিলেন, সেই নির্বাচন করার জন্য সে প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বানচাল করার চেষ্টা করা হয়েছে। এবং ওসমান হাদির ভাই এরপর সরাসরি অভিযোগ করে ওই সমাবেশ থেকে বলেছিলেন যে আপনারাই, মানে অন্তর্বর্তীকালীন সরকারই ওসমান হাদিকে হত্যা করিয়েছেন, আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছেন, তা আমরা কখনোই হতে দেব না। ওসমান হাদি ফেব্রুয়ারিতে নির্বাচন চেয়েছিল, কিন্তু তাকেই হত্যা করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা হচ্ছে। মানে শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চ কিন্তু শুরু থেকেই ওসমান হাদি নিহত হওয়ার পর থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায় আছে, দায়িত্ব আছে, এবং তার ভাই বলছেন তারা এই হত্যা করিয়েছেন ওসমান হাদিকে নির্বাচন বানচাল করবার জন্য। তার মানে নির্বাচন যে পিছিয়ে যেতে পারে ওসমান হাদির হত্যাকারীদের সময় মতো না ধরলে, সে কথাটা কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হচ্ছে, কারণ তারা একটা দাবি স্পষ্ট করেছেন যে যদি ওসমান হাদির হত্যাকারীদের ধরা না যায় তাহলে তারা নির্বাচন হতে দেবেন না। হাদির হত্যাকারীদের ধরার আগে
কোনো নির্বাচন হতে পারে না। ওসমান হাদির সহকর্মী আব্দুল্লাহ আল জাবের আজকে যখন সমাবেশটা পরিচালনা করছেন এবং 30 কার্য দিবসের মধ্যে হাদির হত্যাকারীদের ধরতে না পারলে সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং ইনসাফের আন্দোলন শুরু করেছিল, ফলে অনেকেই মনে করছে হাদিকে যদি এখনই হত্যা করা না যায় তাহলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না। মানে কার কথা বলছেন ওসমান হাদির এই সহকর্মী? কারণ বোঝা তো যাচ্ছে পরিষ্কারভাবেই যে সেটা আওয়ামী লীগ নয়, কারণ আওয়ামী লীগ তো নির্বাচনে অংশ নিতে পারছে না। কাজে আওয়ামী লীগের নির্বাচনের পরে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা বা তারা কোনো সমীকরণে নাই। তাহলে কাদের দিকে আঙুল তুলে হাদির সহকর্মী বলছেন সেটা কিন্তু খুব ভাবনার খোরাক যোগায়, যে যারা কিনা নির্বাচনে ক্ষমতায় আসবার জন্য হাদিকে হত্যা করেছেন বলে তার ঘনিষ্ঠতম সহকর্মী মনে করছেন। তিনি বলছেন তারা মনে করেছিল হাদিকে হত্যা না করা গেলে পরবর্তী সময়ে তারা ক্ষমতায় আসতে পারবে না, সীমান্তে লাশ ফেলা যাবে না, দিল্লির তাবেদারি করা যাবে না, সবকিছু একই সূত্রে গেথে তারপর হাদিকে হত্যা করা হয়েছে। আব্দুল্লাহ আল জাবের 30 কর্মদিবস বলতে তারা কি বোঝাচ্ছেন সেটা পরিষ্কার করেছেন। তারা বলেছেন আমাদের কথা সুস্পষ্ট, সরকার 7ই জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছে, আমরা 30 কার্যদিবস সময় দিয়েছিলাম, বাকি আছে আর 22 দিন। আমরা ওই কার্যদিবস ধরেই আগাইতেছি। আগামী 30 কার্যদিবসের মধ্যে যদি সরকার এই খুনের বিচার কার্য সম্পন্ন করতে ব্যর্থ হয় তাহলে 30 কার্যদিবস পর সরকার পতনের আন্দোলন শুরু করব। এবং তাদের দাবি হচ্ছে 7ই জানুয়ারির মধ্যে শুধু যারা খুন করেছেন তারা নন, এই খুনের পেছনে যারা আছেন প্রত্যেককে চিহ্নিত করে অভিযোগপত্র দাখিল করতে হবে। আব্দুল্লাহ আল জাবের বলছেন যে পুলিশ এখনো 21 দিন অতিবাহিত হয়ে গেছে হাদিকে গুলি করার, কিন্তু পুলিশ এখনো 21 জনকেও গ্রেফতার করে নাই। যে 11 জনকে গ্রেফতার করেছে তাদের মধ্যে খুনির বাপ মা ভাই বোন সবাই আছে, কিন্তু খুনের সঙ্গে সম্পৃক্ত এমন একজনকেও তারা গ্রেফতার করতে সক্ষম হয়নি। গ্রেফতারের বিষয়ে সদিচ্ছা আছে বলে মনে হচ্ছে না। জাবের মনে করিয়েছেন যে পুলিশ যে মাঝখানে বলল যে মেঘালয় পুলিশ নাকি ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে, কিন্তু এরপর কিন্তু মেঘালয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা কাউকে গ্রেফতার করেনি যে কিনা ওসমান হাদি হত্যার সঙ্গে জড়িত। তার মানে হলো ওসমান হাদির সহকর্মীরাই প্রশ্ন তুলছেন, ইনকিলাব মঞ্চ প্রশ্ন তুলছে যে তার মানে হলো ওসমান হাদির হত্যাকাণ্ডকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। ওসমান হাদির হত্যাকারী বলে চিহ্নিত করা হয়েছিল যেই ফয়সাল করিম মাসুদকে, তার একের পর এক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেরিয়ে আসছে এবং সেই ভিডিও বার্তাগুলোকে এখন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট তারা বলছে যে এগুলো এআই দ্বারা তৈরি করা নয়। এইসব ভিডিও বার্তায় ওই ফয়সাল করিম মাসুদ বলছেন যে তিনি আসলে ভারতে যান নাই, তিনি গেছেন দুবাইয়ে এবং দুবাইয়ে তার 5 বছরের মাল্টিপল ভিসা ছিল এবং সেই দুবাইয়েই তিনি নিরাপদে আছেন এবং তিনি বলছেন তাকে আসলে একরকমের ফাঁসানো হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে। তিনি মোটেও সে সময় মোটরসাইকেলেই ছিলেন না। দেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রথমে অনেক দিন পর্যন্ত বলে গেল যে তারা জানেই না যে এই হত্যাকারীরা কোথায় আছে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের হাইকমিশনারকে ডেকে যখন ওই পারে যদি চলে যায় হাদির হত্যাকারীরা তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করে ফেরত দেওয়া হয় এমন আহ্বান জানানোর ফলে ধারণা করা হলো যে সাংবাদিক জুলকারনাইন সায়ের আর ওই যে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান ডিসেন্ট যে বলছিলেন যে ভারতে চলে গেছেন, আসামের গুয়াহাটি শহরে চলে গেছেন হাদির হত্যাকারীরা, সম্ভবত সেটাকেই সরকার সত্য মেনে এগুচ্ছে। কিন্তু এরপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু নানা সময়ে এই বলেছে হাদির হত্যাকারীরা বাংলাদেশেই আছে, এই বলেছে হাদির হত্যাকারীরা সীমান্ত পার হয়ে ভারতে চলে যেয়ে থাকতে পারে। আর এখন কিনা হাদির হত্যাকারী ভিডিও বার্তায় এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছে যে তিনি আছেন দুবাইয়ে আর তাকে পার করার সঙ্গে এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কর্মকর্তাও জড়িত থাকতে পারেন। এহেন অবস্থায় আব্দুল্লাহ আল জাবের কিংবা মানে হাদির ঘনিষ্ঠতম সহযোগী ইনকিলাব মঞ্চের কিংবা হাদির বড় ভাই ওমর হাদি যে বলছেন যে রাজপথ ছেড়ে গেলে আর হাদি হত্যার বিচার হবে না এবং তাদের এই ঘটনা প্রবাহ শেষ পর্যন্ত নির্বাচন বানচাল করতে পারে, সেটা হয়তো আশঙ্কা করবার যথেষ্ট কারণ আছে। কারণ সত্যিই তো যেই ব্যক্তির মানে ওসমান হাদির লক্ষ লোকের সমাবেশে জানাজায় গিয়ে উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা কথা দিয়ে এলেন যে তারা হাদির হত্যাকারীদের বিচারে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন, অথচ এখন পর্যন্ত
হত্যাকারী সন্দেহভাজন ব্যক্তিবর্গ কাউকে গ্রেফতার করতে পারলো না পুলিশ। আর এরকম নানা রকম মানে কোথায় যে আছে হত্যাকারী সেটাই এখন পর্যন্ত কোনো গোয়েন্দা তথ্যে বা কোনো বিষয় কোনো প্রক্রিয়ায় নিশ্চিত করতে পারছে না সরকার। তাহলে সরকার কি চাইছে লাগাতার আন্দোলন চলুক হাদির হত্যার বিচারের দাবিতে এবং এমন একটা আশঙ্কা বজায় থাকুক যে সরকার আসলে যথেষ্ট সিনসিয়ার নয়, যথেষ্ট আগ্রহী নয় হাদি হত্যার বিচারে, কাজেই রাজপথ দখলে রাখতে হবে? তরুণদের মধ্যে একটি অংশকে সেই উদ্বেগে সেই উৎকণ্ঠায় রাজপথে রাখতে চাইছে তার মানে সরকার, এবং সেই সমাবেশকে সেই অবরোধকে একটা বিরাট আকার দিয়ে এই ক্ষোভকে বাড়তে দিয়ে শেষ পর্যন্ত নির্বাচনকে অনিশ্চিত দিকে নিতে চাইছে। সেই বিষয়ে আগ্রহী রাজনৈতিক পক্ষ তো আছেই বাংলাদেশে। আব্দুল্লাহ আল জাবের বলেছেন যে তারা আগামীকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে হাদি হত্যার বিচারের দাবি নিয়ে যেতে থাকবেন। সেখানেও তিনি বলেছেন যারা বাংলাদেশপন্থী তাদের কাছে যাব, যারা ভারতের দাবিদারি করে তাদের কাছে যাব না। কোন রাজনৈতিক দলগুলোকে এখনো ইনকিলাব মঞ্চ মনে করছে যে তারা বাংলাদেশপন্থী নয়? আবারও মনে করাই, মনে তো নিশ্চয়ই আছে আওয়ামী লীগ এই পুরো বিষয়ে কোনো রাজনৈতিক সমীকরণে নাই। তাহলে আব্দুল্লাহ আল জাবের বাংলাদেশপন্থী না বলে কোন রাজনৈতিক দলগুলোর কাছে না যাওয়ার সিদ্ধান্ত নেন সেটা দেখলেই নিশ্চয়ই পরিষ্কার হবে কাদেরকে সন্দেহ করছেন ইনকিলাব মঞ্চ, কাদেরকে সন্দেহ করে ওসমান হাদির পরিবার। অন্তর্বর্তীকালীন সরকারকে যে তারা সন্দেহের তালিকায় রেখেছে এটা পরিষ্কার। তবে সম্ভবত শক্তিশালী কোনো রাজনৈতিক দলকেও তাদের বাংলাদেশপন্থী নয় বলে হাদি হত্যার সঙ্গে জড়িত বলে সন্দেহ হচ্ছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম, তাদেরকে কি আপনারা খুব সহজভাবে দেখছেন যে এরা কোন দলে যাইতে পারে নাই, কোন দল নেয় নাই, বিএনপি নেয় নাই, এনসিপি নেয় নাই? নানান সময় নানান রব উঠছে, একবার বলে এনসিপিতে যোগ দিবে, একবার বলে বিএনপিতে যোগ দিবে, একবার শোনা যায় স্বতন্ত্র থেকে ইলেকশন করবে, মনোনয়নপত্র কিনে নির্বাচনী প্রচারও শুরু করে। আবার বলে টুপ করে একজন বলে আমি নির্বাচনী করবো না, আমার ভাই করবো, আরেকজন কয় যে নির্বাচন বিভাজন করবো না, আমি রাজনীতি করবো। তার জায়গা হয়েছে কি জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে মুখপাত্র হিসেবে। আচ্ছা, ভেতরে কিন্তু রহস্য আছে, রহস্যের দিকে আপনাদেরকে ইঙ্গিত দিব এবং খুব গভীর রহস্য কিছু আছে কিনা খেয়াল করবেন। দেখেন, এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, করবেন না নির্বাচন। আচ্ছা, জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমি কিন্তু ভেতরের কথাটা বলার জন্য আপনাদেরকে এগুলো জানাচ্ছি। তিনি দলীয় মুখপাত্র এবং এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না আসিফ মাহমুদ। সোমবার সন্ধ্যায় রাজধানী বাংলা মোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় আসিফ মাহমুদ তার পাশে ছিলেন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, নির্বাচনী যাত্রায় পুরোপুরি এনসিপি ঢুকে পড়েছে। আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, তবে এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লা ৩ মুরাদনগর আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছিলেন। কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকায় রোজানুল করিম নামে এক এনসিপি এক কর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে গত বুধবার মনোনয়নপত্র সংগ্রহ করেন। হ্যাঁ, বিষয়টি অনেকটা গোপন ছিল। জেলা প্রশাসন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী গত শনিবার সমকালকে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়া আসিফ মাহমুদ গত 10 ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকার 10 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন এবং ওই আসনে তিনি ভোটার হয়েছিলেন। একটা মানুষ উপদেষ্টার মতন পদ থেকে পদত্যাগ করলো এবং যে পদটা তারা আঁকড়ে থাকতে চেয়েছে, যে পদটাকে তারা দুনিয়ার অন্য যে কোনো দেশের তুলনায় মিসবিহেভ করেছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উপরে অভিযোগের পাহাড়, কোনোটার কোনো তদন্ত হয়নি, কোনো করেনি। সেই উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন। কি ছিল, কি কাপড় পরতো আগস্ট 24-এ, আর এখন কি পরে? এই লোক হাঁসের মাংস না পাইলে নীলা মার্কেটে ওয়েস্টিন হোটেলে, লাখ টাকার হোটেলে যায় ডিনার করতে। সেই লোক এখন নির্বাচন করবে না। খুব সহজ কি বিষয়টা আপনাদের কাছে? খুব সহজ।